ওয়েলকাম ফ্রেন্ডস। গত 1 সেপ্টেম্বর 2025 সুপ্রিম কোর্ট টেট সম্পর্কে যে রায় দিয়েছে, একমাত্র সেই রায়ের বিরুদ্ধে রায় আনতে গেলে এইভাবে যদি একটা আইনি যুক্তি সাজানো যায় তবেই সম্ভব। আমি সেটাই ব্যাখ্যা করার চেষ্টা করছি। এর আগে বিভিন্ন ভিডিওতে আমি বলেছি, আজকে টোটাল বিষয়টাকে একটা ফ্রেমে আমি নিয়ে আসবার চেষ্টা করেছি। একটু সময় নিয়ে বিষয়টা শুনুন। দেখুন, প্রথম যখন আরটি অ্যাক্ট 2009 পাবলিশড হলো 27 আগস্ট 2009, সেখানে সেকশন 23 সাবসেকশন 1, এই কথাটা ভালো করে মনে রাখবেন, কারণ এটাই মেন বিষয়। আমি আবার বলছি, সেকশন 23 সাবসেকশন 1, সেখানে বলা হলো যারা শিক্ষকতার কাজে নিযুক্ত হতে যাবেন তাদেরকে একটা মিনিমাম যোগ্যতামান অর্জন করতে হবে, যেটা একটা একাডেমিক অথরিটি ঠিক করবে, এবং সেই একাডেমিক অথরিটি নির্বাচন করবে সেন্ট্রাল গভর্নমেন্ট। এটা ছিল রাইট টু এডুকেশন অ্যাক্টের নির্দেশ। সেই 27 আগস্ট 2009-এর পর 31 মার্চ 2010 মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট তারা এবার কি করলো, এই যে সাবসেকশন 1 সেকশন 23 রাইট টু এডুকেশন অ্যাক্টের নির্দেশ মোতাবেক তারা ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশন মানে এনসিটিইকে নিযুক্ত করলো শিক্ষক শিক্ষিকা পদে নিযুক্ত হবার জন্য মিনিমাম কোয়ালিফিকেশন অর্জনের নিমিত্তে। তাহলে তারা বিজ্ঞপ্তি দিল 31 মার্চ 2010। এই বিজ্ঞপ্তি পাওয়ার পর 23 আগস্ট 2010 এবার এনসিটিই উঠে পড়ে লাগলো ন্যূনতম যোগ্যতামান নির্ণয়ের জন্য। তারা এবার কি দিয়ে শুরু করছে ভালো করে দেখুন। 2010-এর এনসিটিই রুল তারা শুরু করছে, ইন এক্সারসাইজ অফ দি পাওয়ার কনফার্ড বাই সাবসেকশন 1 অফ সেকশন 23। আমি বারবার বলছি, এখানে সেকশন 23 সাবসেকশন 1, আমি এখানেও লিখে দিয়েছি সেকশন 23 সাবসেকশন 1, সেই মোতাবেক এই নির্দেশিকা তৈরি হচ্ছে। এবং এখানে 31 মার্চ 2010-এ যেটা এমএইচআরডির পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে সেই বিজ্ঞপ্তিরও উল্লেখ করেছে। করে তারা এবার কি করলো, এই বিজ্ঞপ্তির প্যারা 1, যেটা আমি এখানে দেখাইনি, প্যারা 1-এ শিক্ষক শিক্ষিকাদের ন্যূনতম যোগ্যতামান নির্ণয় করলো। প্রথম থেকে পঞ্চম শ্রেণীর জন্য একটা, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর জন্য একটা। সেখানে উচ্চ মাধ্যমিক, বিএড, ডিএলএড, টেট এই সমস্ত সেখানে বলা ছিল প্যারা 1-এ। এবার প্যারা 4-এতে কি বললো, এবার ভালো করে দেখুন। এইখানে নীলকালিতে আমি যতটা পোর্শন দেখিয়েছি এই সমস্তটাই কিন্তু সেকশন 23 সাবসেকশন 1-এর অন্তর্ভুক্ত। বারবার আমরা এই জায়গাটা ভুল করছি যে সেকশন 23 সাবসেকশন 1-এ শুধুমাত্র ন্যূনতম যোগ্যতা মানটুকুই কিন্তু 2010-এ এনসিটিই বলেনি। তারা সেখানে যা যা বলেছিল সবটাই সেকশন 23 সাবসেকশন 1-এর অন্তর্ভুক্ত। এইটাকে ভালো করে বুঝতে হবে। প্যারা 1-এতে ন্যূনতম যোগ্যতামান বলেছিল, প্যারা 4-এতে তারা সেই বিজ্ঞপ্তির কি বলেছে আপনারা শুনেছেন। আমি এক কাছে এবার বিষয়টাকে দেখাচ্ছি। তারা বলল, আমরা প্যারা 1-এতে যে ন্যূনতম যোগ্যতামান বলেছি সেটা যারা এই বিজ্ঞপ্তির আগে যারা জয়েন করেছে, প্রায়র টু ডেট অফ দিস নোটিফিকেশন নিড নট অ্যাকোয়ার দি মিনিমাম কোয়ালিফিকেশন স্পেসিফাইড ইন প্যারা 1 অ্যাবাভ। অর্থাৎ প্যারা 1-এতে প্রথম থেকে অষ্টম শ্রেণীর জন্য যেটা বলেছি সেটা তাদের জন্য কার্যকর নয়। এবার এটারই আরও ব্যাখ্যা দিয়েছে, যাদের নিয়োগ মানে এখানে আমি আপনার যে নোটিফিকেশান হবে অ্যাপয়েন্টমেন্টের বা চাকরির, সেই নোটিফিকেশানের ডেটটাকে এখানে আমি মেনশন করতে চাইছি, আপনার জয়নিং ডেট নয়। তাহলে যাদের সেই নিয়োগ 3 সেপ্টেম্বর 2001-এর পরে হয়েছে তাদের এনসিটি 2001-এর নিয়ম মোতাবেক হবে, এবং টাইম টু টাইম যা অ্যামেন্ডমেন্ট হয়েছে সেটা। পাশাপাশি এটাও বলা হচ্ছে যাদের অ্যাপয়েন্টমেন্ট 3 সেপ্টেম্বর 2001-এর আগে তারা প্রচলিত যে নিয়ম ছিল সেই নিয়ম মোতাবেক তাদের হবে। অর্থাৎ সোজা কথায় যেটা দাঁড়ালো, 2010-এ এনসিটি করলো কি, এই রাইট টু এডুকেশন অ্যাক্টের সেকশন 23 সাবসেকশন 1-এতে ন্যূনতম যোগ্যতামান ঢোকালো প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত, এবং সেখানেই তারা এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের ছাড় দিয়েছিল, যেটা পরে অনেকে বিভ্রান্ত হচ্ছে। আমি পরেরটাও যাচ্ছি। সেখানে তারা 3 সেপ্টেম্বর থেকে 2010 পর্যন্ত তাদেরকেও ছাড় দিয়েছিল, তাদের নিয়োগটা হবে 2001-এর নিয়ম অনুযায়ী। আর যাদের 2001-এর জয়নিং তাদের এমসিটি বা এসএসসি যে নিয়মে হয়েছে, এমসি বা এসএসসি সেই নিয়মে তাদের হবে। কিন্তু এই যে ছাড়টা যাদের দেওয়া হলো এটাও কিন্তু সাবসেকশন 1-এরই অন্তর্ভুক্ত। আমি এইটা বারবার বলতে চাইছি। অর্থাৎ সেকশন 23 সাবসেকশন 1-এ শুধুমাত্র ন্যূনতম যোগ্যতামানটাই নয়, কাদেরকে আমি ছাড় দিলাম তারাও তার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে। টোটাল যে নীলকালির পোর্শনটা আমি দেখিয়েছি 2010-এর বিজ্ঞপ্তি, এটা সেকশন 23 সাবসেকশন 1-এ পুরোটা যে কিন্তু ঢুকছে। এইটা হচ্ছে প্রথম কথা।
এবারে চলুন 2017 এনসিটি 2017-তে কি কাণ্ডটা ঘটালো। 17ই অক্টোবর 2017 বিজ্ঞপ্তি দিয়ে বলল যে চলো ঠিক আছে, আমরা যে প্রিন্সিপাল অ্যাক্ট 2009 আর রাইট টু এডুকেশন অ্যাক্টের যে মূল যে বিজ্ঞপ্তি 2009-এর, সেখানে আমরা একটা সাবসেকশন 2 ঢোকাচ্ছি সেকশন 23-র মধ্যে। তাহলে এতদিন সেকশন 23 সাবসেকশন 1 নিয়ে আমরা পড়েছিলাম, এরা এবার কি করলো, তার তলাতে একটা সেকশন 2-কে গুঁজে দিল। দিয়ে সেখানে কি বলতে চাইলো, সেখানে বলতে চাইলো যে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা 31শে মার্চ 2015 তারিখে জয়েন হবে তারপরে, বা তারা যারা সেই দিন পর্যন্ত ইন পজিশন, তার মানে আগের শিক্ষক শিক্ষিকারাও ঢুকে গেল, কিন্তু এবার দেখুন যেটা আমি লাল কালিতে এখানে দাগ দিয়েছি, হু ডাজ নট পজেসেস, অর্থাৎ যারা আগে থেকে চাকরি করছে কিন্তু হু ডাজ নট পজেসেস মিনিমাম কোয়ালিফিকেশন অ্যাজ লেট ডাউন আন্ডার সাবসেকশন 1। তার মানে সাবসেকশন 2-তে গিয়ে কি বলছে যে সাবসেকশন 1-এতে যে ন্যূনতম যোগ্যতা মান আমরা বলেছি, যারা সেটাকে অর্জন করেনি, হু ডাজ নট পজেসেস, হু মানে কারা, তাহলে হু মানে সব শিক্ষক শিক্ষিকা, কারণ সাবসেকশন 1-এ তো আমি এখানে ছাড় দিয়েছিলাম বিশেষ কিছু ক্যাটাগরির শিক্ষক শিক্ষিকাকে, তার মানে এই ছাড়ের বাইরে যারা পড়ে রইল তাদের জন্য এটা প্রযোজ্য। হু ডাজ নট পজেসেস, এইটা ভালো করে বুঝতে হবে, কারণ আমি আবার বলছি সাবসেকশন 1 সেকশন 23 সাবসেকশন 1-এ শুধু প্যারা 1টাই নয়, তার মধ্যে প্যারা 4-এতে যেটা বলা ছিল সেটা নিয়েই কিন্তু সাবসেকশন 1-এর মধ্যে ঢুকছে। তাহলে সাবসেকশন 1-এর মধ্যে আমি যাদেরকে ছাড় দিয়েছিলাম, এখানে হু মানে তারা বাদ দিয়ে বাকিদের কথা আমি বলতে চাইছি, এইটাই কিন্তু ভালো করে কোর্টে বোঝাতে হবে। কারণ যে মামলাটা সুপ্রিম কোর্টে গেছিল আমরা জানি সেটা মাইনরিটি বিদ্যালয়গুলির জন্য মামলাটা গেছিল, সেখানে এনসিটির আইনজীবী স্বাভাবিক বিষয়গুলো কতটা তুলে ধরেছে বা ধরেনি সেটা আমরা জানি না, কিন্তু রায়টা চলে এসেছে নন মাইনরিটি সমস্ত বিদ্যালয়গুলির জন্য সারা ভারতবর্ষে। সেখানে এই বিষয়গুলি চুলচেরা বিশ্লেষণ করে বলা হয়েছিল কিনা সেটা আমার জানা নেই। কাজে এখানে হু ডাজ নট পজেসেস মিনিমাম কোয়ালিফিকেশন অ্যাজ লেট ডাউন আন্ডার সাবসেকশন 1, তাহলে সাবসেকশন 1-এ মিনিমাম কোয়ালিফিকেশনটা যেমন বলা ছিল, তেমনি হু বলতে কারা সেটাও কিন্তু সেখানে বলা ছিল, যে কারা তার মধ্যে পড়ছে আর কারা তার বাইরে পড়ছে। তাহলে বাইরের টিচারদের এখানে টানার বিষয়টা 2017-তেও কিন্তু আসছে না, কারণ 2017-তে হু মানে বলতে চাইছে সাবসেকশন 1-এতে যারা হু, অর্থাৎ সেখানে যারা পড়ে রইল, যাদেরকে আমি বাদ দিলাম তাদেরকে এখানে আমি অন্তর্ভুক্ত কিন্তু করছি না, এই একটা জায়গাতেই ব্যাখ্যাটা ভুল হয়ে যাচ্ছে। অতএব এর পরেও যারা এই মামলাটা নিয়ে যেতে চাইছেন বা এর আগেও যারা গেছেন বিভিন্ন প্রান্ত থেকে, আমি বলবো এই বিষয়টাকে যদি আইনিভাবে সঠিকভাবে তুলে ধরা যায় তাহলে কিন্তু একটা বিপরীত রায় বেরিয়ে আসার সম্ভাবনা আছে। আপনারা অবশ্যই সঠিকভাবে বিশ্লেষণ করে মতামত দেবেন যে হ্যাঁ এই যুক্তিটা কতটা গ্রহণযোগ্য, শুধুমাত্র বলার জন্য বলবেন না, চুলচেরা বিশ্লেষণ করে বলবেন যে হ্যাঁ এই যুক্তিটা কতটা গ্রহণযোগ্য। ধন্যবাদ।